দরকার আছে না, থাকি যাবে। আচ্ছা ভাইয়ের কথা শোনা যায়? জানান আমি ওয়ার্ডে তো আসলে তো সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাসনিম, কথা শোনা যাচ্ছে ভাইয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে, আমরা শুরু করি, ঠিক আছে? আজকে আমরা তিনটে টপিক পড়া ট্রাই করব, যতটুকু সম্ভব আমরা পড়া ট্রাই করবো আর কি। তো প্রথম টপিকটা হচ্ছে ডিপথেরিয়া, এরপর হচ্ছে কোলাই, এন্ড লাস্ট এটা হচ্ছে স্যালমোনেলা নন টাইফয়েডাল। ওকে, এখানে আসলে আপনাদের পড়াটা বেশি আমার থেকে, একটা বুঝে শুনে বুঝতে হবে এবং পড়াগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা শুরু করবো ডিপথেরিয়া দিয়ে। আমি ওয়ার্ডে আছি তো আজকে আমার আসলে ইয়া নেই, কি বলে, গ্রাফিক প্যাটার্ন নেই, ঠিক আছে? তো আমি আজকে আসলে লিখতে পারবো না, যতটুকু সম্ভব স্লাইড দেখে বোঝানো ট্রাই করবো, ঠিক আছে? কিছু না বুঝলে ভাইকে কোশ্চেন করিয়ে আমি অন করে রাখছি। আচ্ছা, তো দেখেন প্রথম হচ্ছে ডিপথেরিয়া। ওকে, তাহলে এখন প্রথমেই কথা আসবে যে ডিপথেরিয়া যে করে এই অর্গানিজমটার নামটা কি, এটা একদম জানতে হবে, কমন কোশ্চেন এবং স্যারদের খুবই পছন্দের একটা টপিক। প্রথমটা হচ্ছে কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ওকে, তাহলে আমাদের ডিপথেরিয়া যে অর্গানিজম তার নাম হচ্ছে সি ডিপথেরিয়া অথবা কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ওকে, আচ্ছা, এখন এই ডিপথেরিয়াটার একটা স্পেসিফিক নাম কেন কোরিনিব্যাকটেরিয়াম? কোরিনিব্যাকটেরিয়াম কথাটা হচ্ছে ক্লাব লাইক বা ক্লাব লুকিং ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, তো কি করে এই ব্যাকটেরিয়াটা? ডিপথেরিয়া করে, ঠিক আছে? এখন এই যে ডিপথেরিয়া বললাম, এই ডিপথেরিয়া দ্বারা আসলে কি ইন্ডিকেট করা হয় বা কোন স্পেসিফিক ডিজিজটাকে ইন্ডিকেট করা হয়? বলা হচ্ছে নর্মালি আমরা যদি আমাদের ফ্যারিংসের দিকে তাকাই, যদি কোনো পেশেন্ট কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং যদি কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া টক্সিন রিলিজ হয়, ওকে, কারণ একটু পরে আমরা বলবো যে কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার মধ্যে সবগুলো অর্গানিজম ডিপথেরিয়া রোগটা তৈরি করে না, কেউ করে কেউ করে না। তাহলে কারা করে? যারা করে তারা একটা স্পেসিফিক টক্সিন রিলিজ করে, যে টক্সিনটার নাম হচ্ছে ডিপথেরিয়া টক্সিন, যাকে আমরা সংক্ষেপে বলি ডিটি টক্সিন। ওকে, আচ্ছা, তাহলে যে সকল অর্গানিজম বা যে স্ট্রেইন গুলা, হ্যাঁ, আমাদের কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার যে স্ট্রেইন গুলা যারা ডিটি টক্সিন প্রডিউস করতে পারে, তারা কি করে? তারা স্পেসিফিক্যালি এই ডিপথেরিয়ার ডিজিজটা ফর্ম করে। আচ্ছা, এবং এই ডিজিজটার একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ক্যারেক্টারিস্টিক্স? বলা হয় যে এই ডিজিজটাতে আমাদের ফ্যারিংসের উপরে একটা মেমব্রেন লাইক স্ট্রাকচার তৈরি হয় এবং ইউজুয়ালি মেমব্রেন লাইক স্ট্রাকচারটা কালার হয় গ্রে কালার। ওকে, এবং এই জন্য বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে টাফ লেথারি মেমব্রেন। কারণ যেহেতু আমরা জানি যে আমাদের লেদারের কালার হচ্ছে গ্রে কালার হয় ইউজুয়ালি, বা ইউজুয়ালি হয় সাধারণত, এই জন্য এটাকে বলা হচ্ছে টাফ লেথারি মেমব্রেন। আচ্ছা, এখন এই মেমব্রেনটা কিভাবে ফর্মেশন হয়? হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় সিউডো মেমব্রেনও বলি, এগুলো আমরা পরে আসবো। জাস্ট এটুকু মনে রাখেন যে কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া হচ্ছে একটা স্পিসিস, যে স্পিসিসটার কতগুলো স্ট্রেইন আছে যারা একটা স্পেসিফিক টক্সিন রিলিজ করে এবং যে টক্সিনটার কারণে কি হয়? ডিপথেরিয়া এই ডিজিজটা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন ভালো কথা বুঝতে পারলাম আমরা। এখন আসেন যে এই ডিপথেরিয়ার অনেকগুলো স্পিসিস আছে। এখন সবগুলো স্পিসিসের নাম আমাদের মনে রাখার প্রয়োজন নেই, আমরা কয়েকটা স্পিসিসের নাম মনে রাখলেই আমাদের জন্য এনাফ। এখন চারটা মেইন স্পিসিস আছে, একটা হচ্ছে কোরিনিব্যাকটেরিয়া মাইটমিটিস, ইন্টারমিডিয়াস, গ্র্যাভিস এন্ড বেলাফনি। ওকে, বেলাফটি আপনি এখানে সব মনে রাখা লাগবে না, আপনি জাস্ট অ্যাটলিস্ট মিটিস আর ইন্টারমিডিয়াস এই দুটো মনে রাখেন। সামটাইমস সারা গ্র্যাভিস এগুলো ধরে না, যদিও জাস্ট মনে রাখতে চাইলে মনে রাখতে পারেন, ঠিক আছে? এখন আসেন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। এখন এই যে কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া আমরা আগে পড়েছি কিছু ফিজিক্যাল ক্যারেক্টার থাকে, প্রত্যেকটা ব্যাকটেরিয়া কিছু স্পেসিফিক ক্যারেক্টার থাকে। এই যে ব্যাকটেরিয়াটা বা এই অর্গানিজমটার স্পেসিফিক কি ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারগুলো মনে রাখতেই হবে। আমি আগেই বলেছি যে কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া স্যারদের খুবই পছন্দের টপিক। এখন প্রথমে আসেন যে এটা কি একটা গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, তাহলে খেয়াল করে দেখেন যে এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কেন? তাহলে এর একটা কি আছে? পেপটাইডোগ্লাইকেন লেয়ার আছে। আমরা জানি যে সকল ব্যাকটেরিয়ার ঠিক পেপটাইডোগ্লাইকেন লেয়ার আছে, যাদেরকে আপনি গ্রাম স্টেনিং করলে তারা কি করে? এই গ্রাম স্টেনটাকে
হোল্ড করে রাখে, অ্যাজ এ রেজাল্ট আপনি কি পাবেন, একটা গ্রিন কালারের আপনি রিজেম্বল পাবেন, যাকে আমরা বলতেছি গ্রাম পজিটিভিটি। ওকে, আচ্ছা সেকেন্ড হচ্ছে এটা কি অ্যারোবিক নাকি অ্যানারোবিক। ওকে, তাহলে আমরা বলতেছি যে এটা একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এর এর সার্ভাইভ করার জন্য, এর গ্রো করার জন্য, হ্যাঁ, অবশ্যই কি দরকার হয়, অক্সিজেন দরকার হয়। ওকে, ইট ইজ এ অ্যারোবিক ব্যাকটেরিয়া। আচ্ছা, এবং এটা কোনো স্পোর ফর্মেশন করে না। তাহলে আমরা অলরেডি কিন্তু স্পোর ফর্মিং ব্যাকটেরিয়াগুলো ক্লাসিফিকেশন করেছি। তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো ছাড়া বাদ বাকি যতগুলো ব্যাকটেরিয়া আছে সবাই কিন্তু নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। সো এটা আমাদের মনে রাখার প্রয়োজন নেই। আচ্ছা, এখন যে দুইটা জিনিস আমাকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে স্টেইনিং। আমরা জানি বিভিন্ন ব্যাকটেরিয়াকে আমরা বিভিন্নভাবে স্টেইন করতে পারি, যেমন গ্রাম স্টেইনিং একটা প্রসেস, কিন্তু এই কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথিরিয়ার জন্য একটা স্পেশাল স্টেইনিং প্রসেস ইউজ করা হয়, যেটাকে আমরা অ্যালবার্ট স্টেইনিং বলি। এবং স্যার আপনাকে কোশ্চেনটা করবেই যে কোন ব্যাকটেরিয়ার জন্য বা কোন ব্যাকটেরিয়া ডায়াগনোসিস করার জন্য, আইডেন্টিফিকেশন করার জন্য আমরা অ্যালবার্ট স্টেইনিং করে থাকি, সেটা হচ্ছে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথিরিয়া। ওকে, এখন যদি আপনি একটা কালচার মিডিয়াকে অ্যালবার্ট স্টেইনিং করেন এবং যদি ওই মিডিয়ার কালারটা গ্রিনে কনভার্ট হয়, বা আপনি যদি মাইক্রোস্কোপিক্যালি যদি ওই অর্গানিজমগুলোকে বা ব্যাকটেরিয়াটাকে গ্রিনিশ দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এটা অ্যালবার্ট স্টেইন পজিটিভ ব্যাকটেরিয়া, অর্থাৎ এটা কোরিনি ব্যাকটেরিয়া ডিপথিরিয়া। আচ্ছা, কিন্তু মজার কথা হচ্ছে যখন অ্যালবার্ট স্টেইনিং করা হয় তখন কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথিরিয়াকে আপনি শুধু গ্রিন দেখবেন না, আপনি দেয়ার টু কালার্স দেখবেন। প্রথমটা হচ্ছে কি, গ্রিন কালার দেখবেন, হোল বডিটাকে গ্রিন দেখবেন। শুধুমাত্র একটা স্পেসিফিক পোল, একটা স্পেসিফিক পোল মানে হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটা আছে এটা অনেকটা ক্লাব লাইক ব্যাকটেরিয়া, ডাম্বেল শেপ ব্যাকটেরিয়া, মানে এই ব্যাকটেরিয়াটা দুটা পোল থাকে। ইউজুয়ালি এর একটা পোলে ফসফেট থাকে। ঠিক আছে, কি বললাম, এটা ডাম্বেল শেপ ব্যাকটেরিয়া, ক্লাব লাইক ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াটা দুটা পোল থাকে, এর একটা পোল সাধারণত ফসফেট কন্টেইন করে। তো আপনি যখন অ্যালবার্ট স্টেইনিং করবেন তখন আপনি ওই ফসফেট কন্টেইনিং যে পোলটা আছে সেই পোলটার কালার দেখবেন ব্লু কালার, এটাকে আমরা বলি মেটাক্রোমাটিক গ্র্যানিউলস বলি। ঠিক আছে, এবং বাদ বাকি অংশটাকে আপনাকে দেখবেন গ্রিন কালার। তাহলে অ্যালবার্ট স্টেইনিং করে মাইক্রোস্কোপিক্যালি আমরা কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথিরিয়ার দুইটা কালার পাবো, একটা হচ্ছে ব্লু কালার যেটা হচ্ছে ইন্ডিকেট করে মেটাক্রোমাটিক গ্র্যানিউলস, যেটা আমাদের ফসফেট এনকে ইন্ডিকেট করে, আর বাদ বাকি পোর্শনটাকে বলছি আমরা গ্রিন কালার। ঠিক আছে, যে গ্রিন কালার। আচ্ছা, এরপর আসেন, এবং আপনি যদি এই ব্যাকটেরিয়াটার হোল প্যাটার্নটার দিকে খেয়াল করেন আপনার কাছে মনে হবে দেয়ার আর সাম চাইনিজ লেটার। ওকে, চাইনিজ লেটার যেমন দেখি এখানে চাইনিজ লেটার আকার আছে, এখানে লেটারগুলোর মতো এদের রিজেম্বলেন্স আছে। ঠিক আছে, আচ্ছা, সো এটা মাথায় রাখতে পারেন, এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ ভাইবার কোশ্চেন, যারা খুবই পছন্দ করে কোশ্চেনগুলো করতে, একটু মাথায় রাখার ট্রাই করে। ঠিক আছে, এরপর আসেন আরেকটা কথা বলা হচ্ছে যে দিস ইজ কল্ড ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। হোয়াট ইজ ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া? এই ব্যাকটেরিয়াগুলোকে ইউজুয়ালি সব রকম নিউট্রিয়েন্টস বা সব রকম মিডিয়াতে আপনি এনরিচ করতে পারবেন না, আপনি এদিকে গ্রো করাইতে পারবেন না, কালচার করাইতে পারবেন না। এদিকে কালচার করার জন্য স্পেসিফিক্যালি কিছু স্পেশাল মিডিয়া দরকার হয় যে মিডিয়াগুলোর নিউট্রিয়েন্টস কন্টেন্ট করে, অর্থাৎ যে মিডিয়াগুলোর মধ্যে আপনি নিউট্রিশিয়াস সাবস্টেন্স হিসেবে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস ইউজ করেন, অর্থাৎ যে সকল মিডিয়াগুলোকে আমরা নিউট্রিয়েন্ট এনরিচ মিডিয়া বলি। এই অর্গানিজমগুলোকে আপনি যদি গ্রো করাতে চান, কালচার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওই রকমের নিউট্রিয়েন্ট এনরিচ মিডিয়া ইউজ করতে হবে। এই ধরনের কন্ডিশনের কারণে এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলি ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। ওকে, এবং যদি আপনি একে একটা সিস্টিন টেলোইডিন ব্লাড অ্যাগার মিডিয়াতে, যেখানে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস আছে, তার মধ্যে গ্রো করান, তাহলে আপনি কি পাবেন, আপনি ওই কালচারটার মধ্যে ব্ল্যাক কলোনি পাবেন। আর যদি ব্ল্যাক কলোনি ডেভেলপ করে তাহলে এটি ইন্ডিকেট করে বা এটি কনফার্ম করে যে দিস ইজ দ্য কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথিরিয়া। তাহলে আমরা কি বললাম, এখনই মুখস্থ করেন। প্রথম কথা কি বললাম, যে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথিরিয়া হচ্ছে একটা অর্গানিজম যেটা ইউজুয়ালি ডিপথিরিয়া ডিজিজ প্রডিউস করে যদি সে ডিপথিরিয়া টক্সিন প্রডিউস করে তাহলে। আর যদি সে ডিপথিরিয়া টক্সিন প্রডিউস করতে না পারে তাহলে সে সাধারণত নর্মাল ফ্লোরা হিসেবেই থেকে যায়, কোনো রকমের ডিজিজ প্রডিউস করে না। আচ্ছা, সেকেন্ড কথা কি বললাম, অনেক রকমের স্পিসিস আছে, তার মধ্যে 4টা স্পিসিস ইম্পর্টেন্ট, তার মধ্যে 3টা মনে রাখবেন, একটা হচ্ছে মিটিস, ইন্টারমিডিয়াস, আর এটা হচ্ছে গ্র্যাভিস। থার্ড কিছু ক্যারেক্টারিস্টিক্স কথা বললাম, যেটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং কোনো স্পোর ফর্মেশন করে না, এবং স্পেশাল কিছু ক্রাইটেরিয়ার মধ্যে যে আপনি যদি ওকে স্টেইন করতে চান তাহলে সাধারণত অ্যালবার্ট স্টেইনিং ইউজ করতে হবে। এবং অ্যালবার্ট স্টেইনিং এর দুইটা এন্ডের কালার দেখা যায়, একটা হচ্ছে যে এন্ডটা ফসফেট কন্টেইন করে সেটাকে আমরা বলি মেটাক্রোমাটিক গ্র্যানিউলস, এবং সেটা ডার্ক ব্লু স্টেইন পাই, এবং বাদ বাকি অংশগুলো গ্রিন কালার পাই। এবং হোল স্লাইডটার দিকে যদি আপনি তাকান তাহলে আপনি কিছু আপনার কাছে দেখে মনে হবে যে সাম চাইনিজ লেটার
ওকে, এবং ইট ইজ কল ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া বিকজ এটা ওই ব্যাকটেরিয়া ওই সকল মিডিয়াতে ইনরিচ করে গ্রো করতে পারে যে সকল মিডিয়াগুলোর মধ্যে আপনি নিউট্রিয়েন্টস হিসেবে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট কন্টেন্ট ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে হোয়াট আর দ্য প্যাথোজেনিসিটি অফ দ্য কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, কিভাবে আমাদের কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া প্যাথোজেনিসিটি করে। আচ্ছা, এখন আমি আগে বলেছি যে এটা অলওয়েজ ডিপথেরিয়া ডিজিজ প্রডিউস করবে তা না, কখনো করবে কখনো করবে না। তো ডিজিজ প্রডিউস করবে কি করবে না তার উপর নির্ভর করে একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টক্সিজেনিক স্ট্রেইন আর একটা হচ্ছে নন টক্সিজেনিক স্ট্রেইন। ওকে, আচ্ছা, তাহলে টক্সিজেনিক নাকি নন টক্সিজেনিক সেটা নির্ভর করবে যে ওই ব্যাকটেরিয়াটা সে কি ডিপথেরিয়া টক্সিন, যাকে আমরা ডিটি টক্সিন বলি, এই টক্সিনটা কি প্রডিউস করতে পারে নাকি পারে না। আচ্ছা, যদি সে পারে তাহলে সে টক্সিজেনিক, আর যদি সে না পারে তাহলে সে নন টক্সিজেনিক। ওকে, আচ্ছা, এখন এই যে ডিটি আছে বা ডিপথেরিয়া টক্সিনটা আছে, এটা আসলে কি বলা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রোটিন। কেমন প্রোটিন? সাইটোটক্সিক প্রোটিন, মানে এই টক্সিনটা ইউজুয়ালি সেলকে ড্যামেজ করে, সেলকে নেক্রোস করে ফেলে, সেলকে অ্যাপোপ্টোসিস করতে বাধ্য করে, অর্থাৎ সেল ডেথের কজ হিসেবে বোঝা যায়। তাহলে ডিপথেরিয়া টক্সিনটা কি করে? সেল ডেথ করে, সেলকে মেরে ফেলে, সেলকে হ্যাম্পার্ড করে, ড্যামেজ করে। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে প্রাথমিক অবস্থায় যখন ডিপথেরিয়াটা কোনো একটা মানুষের হিউম্যান বডিতে প্রবেশ করে, প্রাথমিক অবস্থায় সে কিন্তু নন টক্সিজেনিক থাকে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় কোনো ডিপথেরিয়া প্রডিউসিং ব্যাকটেরিয়া হ্যাঁ কখনোই ডিপথেরিয়া তৈরি করতে পারে না। একদম ইনিশিয়াল স্টেজে যখন সে কোনো একটা মানুষকে অ্যাটাক করছে বা কোনো একটা মানুষের কি বলে থ্রোটে আপনি প্রবেশ করেছে, প্রাথমিক অবস্থায় তার এমন কোনো জিনোমিক কন্ডিশন থাকে না যার মাধ্যমে সে ডিটি প্রোডাকশন করতে পারে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় সকল ডিপথেরিয়া প্রডিউসিং কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া অর্গানিজম সবাই নন টক্সিনিক ছিল, কিন্তু এই অর্গানিজমটা যখন হিউম্যান বডিতে প্রবেশ করে, যদি শুধুমাত্র সে নিজে ইনফেক্টেড হয় তাহলেই পরবর্তীতে সে ডিপথেরিয়া রোগটা তৈরি করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে সে নিজে ইনফেক্টেড হবে। আমরা সবাই ইন্টারে পড়ার সময় বলেছিলাম যে দেয়ার আর সাম ব্যাকটেরিওফেজ, দেয়ার আর সাম ভাইরাস কি করে, যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ওই ধরনের ভাইরাসকে আমরা কি বলি? ব্যাকটেরিওফেজ। পড়েছিলাম T2 ফেজ, T4 ফেজ, TC ফেজ, এই সেই ফেজ। এরকম একটা ফেজের নাম হচ্ছে বিটা ব্যাকটেরিওফেজ, যেই ফেজটা কোনোভাবে যদি কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এই অর্গানিজমটাকে অ্যাটাক করে ফেলে, এবং এই অ্যাটাক করার মাধ্যমে সে যদি তার নিজস্ব যে স্ট্রিম, যে জিনোমটা আছে, নিজস্ব যে জিনোম, যে ডিএনএ বা আরএনএ কোডটা আছে, সেই কোডটাকে সে যদি ব্যাকটেরিয়াতে ইনগালভ করে ফেলে, ব্যাকটেরিয়ার মধ্যে ইনজেক্ট করে দেয়, তখন দেখা যায় কি যে এই ভাইরাল জিনোমটা, যেটা আসলে কি ওয়ান কাইন্ড অফ জিনোমিক স্ট্রাকচার, ডিএনএ অথবা আরএনএ, ওই জিনোমিক স্ট্রাকচারটা যখন নন টক্সিজেনিক জিন, অর্থাৎ আমরা আগেই বলেছি যে প্রাথমিক অবস্থায় কিন্তু কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া জিনটা কোনো রকমের কি ডিটি টক্সিনের জন্য এনকোড করতো না, বিকজ ওদের এমন কোনো রিজন ছিল না যেটা কি করতে পারতো, ডিটি টক্সিন প্রোডাকশন করার জন্য জিনকে ইনভলভ করতে পারতো। কিন্তু যখনই এই বিটা ফেজের বা ব্যাকটেরিয়া ফেজের হ্যাঁ জিনোমটা ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে, তখন সে কি করে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে বা ব্যাকটেরিয়ার যে আরএনএ আছে, স্পেশালি ডিএনএ আছে, সেই ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে সে কি করে ফিউজ হয়ে যায়, এবং যখন সে ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে ফিউজ হয়ে যায় তখন ওখানে নতুন একটা জিনের এক্সপ্রেশন ঘটে, এবং ওই জিনটাই মূলত কি করতে পারে, এই ডিপথেরিয়া প্রডিউসিং যে টক্সিন, যাকে আমরা ডিটি টক্সিন বলতেছি, এই টক্সিন প্রোডাকশন করতে পারে, এবং এই জিনটাকে আমরা বলি টক্স জিন। তাহলে মনে রাখবেন নর্মাল অবস্থায় যখন শুধু সিঙ্গেল ব্যাকটেরিয়াল জিনোম ছিল তখন সে কোনো জিন এনকোড করতো না, আবার যখন ব্যাকটেরিওফেজ ছিল তখন সে কোনো জিন এনকোড করতো না। কিন্তু যখনই ব্যাকটেরিওফেজের জিনোম এবং ব্যাকটেরিয়ার জিনোম যখন একসঙ্গে ফিউজ হয়ে যাবে, তখনই শুধুমাত্র আমাদের কি এই ডিপথেরিয়ার যে জিন ছিল সেই জিনের মধ্যে অবস্থিত টক্স জিনটা অ্যাক্টিভেট হয়, এবং আলটিমেটলি সে কি করে এই ডিপথেরিয়া টক্সিন প্রোডাকশন করতে পারে, এবং অ্যাজ আ রেজাল্ট আমরা পেশেন্টটা কি পাবো, ডিপথেরিয়া পাবো। এই জন্যই আপনি পাবেন না সকল মানুষের বডিতে আপনি কি ডিপথেরিয়া অর্গানিজম থাকলেই যে ডিপথেরিয়া হবে তা না। তাহলে অর্গানিজম থাকলে তখনই ডিপথেরিয়া হবে যখন সে কি হবে, অন্য একটা ব্যাকটেরিওফেজ দ্বারা অ্যাটাকড হবে, নিজে আক্রান্ত হবে, নিজে মধ্যে কিছু চেঞ্জ আসবে, নিজের জিনোমিক অল্টারেশন ঘটবে, মিউটেশন ঘটবে, দেন তার জিনোমিক লেভেলের কি আসবে, এক্সাইটেশন আসার মাধ্যমে টক্স জিনটা অ্যাক্টিভেট হবে, এবং আলটিমেট রেজাল্ট হচ্ছে সেখান থেকে টক্সিন রিলিজ হয়ে ডিপথেরিয়া ডিজিজ প্রডিউস করবে। এটা হচ্ছে নর্মাল প্রসেসটা, ঠিক আছে।
এখন আসেন কিভাবে প্রসেসটা হয়, কিভাবে এই ডিপথেরিয়াটা হয়, কিভাবে এই টক্সিনটা কাজ করে। তাহলে প্রথমে আসেন এই টক্সিনটা দুইটা ইউনিট আছে, এই ইউনিট, বি সাব ইউনিট এবং এ সাব ইউনিট, এবং বলা হয় এই দুইটা সাব ইউনিট সাধারণত একটা ডাইসালফাইড বন্ড দ্বারা কি থাকে, অ্যাটাচড থাকে। তাহলে এ সাব ইউনিট এবং বি সাব ইউনিট একটা ডাইসালফাইড বন্ড দ্বারা অ্যাটাচড। আচ্ছা, প্রাথমিক অবস্থা কি হয়, যখন এই ব্যাকটেরিয়াটা কোন একটা হোস্ট সেলকে অ্যাটাক করে, হোস্ট সেলের যে সেল মেমব্রেন আছে সেই সেল মেমব্রেনের সঙ্গে গিয়ে বি সাব ইউনিট কি করে, বাইন্ড করে। তাহলে বি সাব ইউনিটটা আসলে মূলত বাইন্ডিং সাব ইউনিট হিসেবে কাজ করে। বিতে বি ইউনিট, বিতে বাইন্ডিং, অর্থাৎ বি যে সাব ইউনিটটা আছে সেটা কি করে, হোস্ট সেলের যে সেল মেমব্রেন আছে সেই সেল মেমব্রেনের সঙ্গে বাইন্ডিং করতে সাহায্য করে, এবং অ্যাজ আ রেজাল্ট যখন বাইন্ডিংটা কমপ্লিট হয় তখন এন্ডোসাইটোসিস প্রসেসের মাধ্যমে পুরা ব্যাকটেরিয়াটা কি হয়, ওই সেলের মধ্যে প্রবেশ করে, এনগালফ হয়ে যায়। ওকে, তারপরে দেখেন এই যে ব্যাকটেরিয়া মেমব্রেন, হোস্ট সেলের মেমব্রেনটা দিয়ে কি হয়ে গেছে, ব্যাকটেরিয়াটা এখন এনগালফ হয়ে গেছে, একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছে। তখন এই পুরো কন্টেইনিং ভেসিকলটাকে আমরা বলি এন্ডোসোম। এবং যখন এন্ডোসোম ক্রিয়েট হয় তখন ওই এন্ডোসোমের ভিতরে এরিয়াটা অ্যাসিডিক হয়ে যায়, এবং যখনই এরিয়াটা অ্যাসিডিক হয়ে যায় ওই অ্যাসিডিক সাবস্টেন্সের কারণে ডাইসালফাইড বন্ডটা ডিসলভ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং কি হয়, এই বি সাব ইউনিট এবং এ সাব ইউনিটটা কি হয়ে যায়, ডিটাচড হয়ে যায়। তাহলে মনে রাখতে হবে বি সাব ইউনিট আসলে কোনো ডিজিজ প্রডিউস করে না, বা বি সাব ইউনিট ইউজুয়ালি কোনো প্রবলেম ক্রিয়েট করে না, প্রবলেম ক্রিয়েট করে এ সাব ইউনিট। তাহলে বি সাব ইউনিট কি করলো, শুধুমাত্র অ্যাটাচমেন্টে কাজ করলো, বি সাব ইউনিট অ্যাটাচমেন্টে কাজ করলো, ঠিক আছে। যখনই ডাইসালফাইড বন্ডটা ডিটাচড হয়ে গেল, অর্থাৎ এ সাব ইউনিটটা আলাদা হয়ে গেল, এখন এ সাব ইউনিট তার ফাংশন শো করবে। কিভাবে করবে দেখি আমরা। এ সাব ইউনিট কি করবে, এরপরে এই জায়গা থেকে বের হয়ে যাবে, মানে এন্ডোসোম থেকে কি করবে, এখান থেকে সে অসমোসিস বা ডিফিউশনের মাধ্যমে সে কি করবে, সাইটোপ্লাজমের মধ্যে চলে আসবে। দেন সে চলে যাবে কোথায়, রাইবোজোমে। এবং রাইবোজোমের মধ্যে অনেকগুলো এরিয়া আছে, তার মধ্যে একটা স্পেশাল এরিয়া নাম হচ্ছে EF2 এরিয়া। EF2 যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে আসলে একটা প্রোটিন তৈরি করার জন্য অনেক রকমের কোডিং সিস্টেম লাগে, বা প্রোটিন তৈরি করার জন্য অনেক রকমের কি লাগে, কি বলতাম এটাকে, যে অনেক রকমের নির্দেশনা লাগে। তো EF2 হচ্ছে ওই নির্দেশনাগুলোকে ইনিশিয়েট করে। তাহলে আপনি যদি কোনোভাবে EF2 কে বাইন্ড মানে অফ করে দিতে পারেন, EF2 কে আপনি যদি ইনহিবিট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি প্রোটিন তৈরি করার জন্য যে ইনিশিয়েশনের দরকার সেই ইনিশিয়েশনটা হবে না। অ্যাজ আ রেজাল্ট ওই সেলটা আর কোনো প্রোটিন তৈরি করবে না। আমরা জানি যে সেল যদি প্রোটিন তৈরি না করে একটা সময় গিয়ে সেলটা কি হবে, মারা যাবে, অ্যাপোপ্টোসিস প্রসেস বা যে কোনো প্রসেসের মাধ্যমে। এটাই হচ্ছে কাহিনী। যখনই এই সাব ইউনিটটা সাইটোপ্লাজমে চলে আসে, এই সাব ইউনিটের একটা স্পেশাল পোর্শন আছে, আমরা বলি এডিপি সাইট। কি বলি, অ্যাডিনোসিন ডাইফসফেট সাইট। এই সাইটটা দিয়ে সে কি করে, EF2 এর সঙ্গে বাইন্ড করে, এবং যখনই ADP2 সাইটটা EF2 এর সঙ্গে বাইন্ড করে তখনই AF2 কি হয়, ইনহিবিটেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং তখন কি হয়, সেলের মধ্যে কোনো নতুন করে প্রোটিন সিনথেসিস হয় না, এবং অ্যাজ আ রেজাল্ট সেলটা কি হয়, অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে মারা যায়। সো দিস ইজ দ্য প্রসেস, অফ সেল ডেথ ইন কেস অফ দ্য কি, ডিপথেরিয়া টক্সিন। আচ্ছা, এখন আসেন এই ডিপথেরিয়া টক্সিনটা ইউজুয়ালি মানে এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া অর্গানিজমটা ইউজুয়ালি কাদের ডিজিজ প্রোজ করে, বলা হচ্ছে সাধারণত যদি ইমিউনো কম্প্রোমাইজ না হয়, যদি ওয়েল ইমিউনাইজ পেশেন্ট হয়, হ্যাঁ, বা ভ্যাকসিনেটেড পেশেন্ট হয়, ওদের বডিতে সাধারণত কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া কোনো ডিজিজ প্রডিউস করতে পারে না। ওরা তখনই ডিজিজ প্রডিউস করতে পারে যদি পেশেন্টটা আনভ্যাকসিনেটেড হয় অথবা ইমিউনো কম্প্রোমাইজড হয়। আচ্ছা, এবং বলা হচ্ছে ইউজুয়ালি এই ব্যাকটেরিয়াটা ট্রান্সমিট হয় রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। যদি ড্রপলেটটা কাফিং বা স্নিজিং এর মাধ্যমে প্রবেশ করে তাহলে সাধারণত সেটা ফ্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া তৈরি করে। আর যদি ড্রপলেটটা আমাদের ওরাল ক্যাভিটি দিয়ে প্রবেশ না করে বডির অন্য কোনো এরিয়া দিয়ে প্রবেশ করে, ইউজুয়ালি স্কিন দিয়ে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে ফ্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া না করে সে কিউটিনিয়াস ডিপথেরিয়া করে। তাহলে বুঝতে পারতেছি যে করিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার রুটের উপর নির্ভর করে তার ডিজিজ প্রোডাকশনে দুই রকম হতে পারে, একটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া হতে পারে অথবা কিউটিনিয়াস ডিপথেরিয়া হতে পারে, আপ টু ব্লাড ইনভলভমেন্ট। এখনো সে তো ব্লাডে যায়নি, এখন তো সে মানে জাস্ট লোকাল এরিয়াতে ইনভলভমেন্ট হয়েছে। লোকাল ইনভলভমেন্ট অনুযায়ী দুই ভাগে ভাগ করতে পারতেছে, একটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া আর একটা হচ্ছে কিউটিনিয়াস ডিপথেরিয়া। এখন আসেন কিভাবে ফ্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া হয় একটু দেখি আমরা। এই যে যখনই পুরো একটু যে প্রসেসটা বললাম যে হ্যাঁ ডিপথেরিয়া টক্সিন রিলিজ হয়েছে, তারপর বি সাব ইউনিট দিয়ে বাইন্ড করলো, এই সাব ইউনিটটা আলটিমেটলি কি করলো, আমার সেলের মধ্যে প্রবেশ করলো। এই যে প্রসেসের মাধ্যমে কি হলো, আলটিমেটলি কি সেল ডেথ হলো না, যেটাকে আমরা কি বলতেছিলাম, যেটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলতেছিলাম। এই প্রসেসের মাধ্যমে কিন্তু সেলটা ডেথ হয়, মারা যায়, ঠিক না। ঠিক একইভাবে যখন আমাদের ন্যাজোফ্যারিংস অথবা আমাদের ওরোফ্যারিংস দিয়ে
বা আমাদের রেসপিরেটরি ড্রপলেটসগুলো যখন আমাদের স্নিজিং বা কাফিং এর মাধ্যমে আমাদের ওরাল ক্যাভিটি প্রবেশ করলো এবং আলটিমেটলি সে যখন আমাদের ফ্যারিংসের যে ওয়াল আছে সেই ওয়ালের মধ্যে বাইন্ড করলো, তখন কি করে আলটিমেটলি সেই ওয়ালের সেলগুলোকে প্রসেসের মাধ্যমে কি করে ফেলে, মেরে ফেলে। স্বাভাবিক কথা যে সে ডিটক্সিন রিলিজ করে, দেন সেখানে কি হয়, লোকাল ইনফ্লামেশন হয়, সেলগুলা অ্যাপোপ্টোসিস করে নেক্রোস্ট হয়ে যায়, মারা যায়, এবং আলটিমেটলি কি হয়, আমরা জানি ইনফ্লামেশন হলে যায় কি হয়, সোয়েলিং হয়, ফুলে যায়, তখন কি হয়, পেশেন্টের নেকটা সোয়েল করে, ঠিক আছে। এবং আমরা যদি পেশেন্টকে হা করতে বলি, তাহলে আপনি দেখবেন যে এই যে নেক্রোস টিস্যুগুলো আছে যারা মারা গেছে, এই নেক্রোস টিস্যুগুলো জমে 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 কি করে আমাদের ফ্যারিংসের উপরে একটা আলাদা করে মেমব্রেন লাইক স্ট্রাকচার তৈরি করে, যেটা আমরা সিউডো মেমব্রেন বলি, এবং দেখতে অনেকটা কিসের মতো, গ্রে কালার মতো হয়, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি সিউডো মেমব্রেন। আচ্ছা আচ্ছা, এবং কোনো সময় অনেক সময় দেখা যায় এটা খুবই সিভিয়ার কন্ডিশন হয়, নর্মালি হয় না। যখন এমন হয় যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সিউডো মেমব্রেনটা এখান থেকে লুজ হয়ে যায়, ডিটাচড হয়ে যায়, এবং ডিটাচড হয়ে সে কি করে, এই ট্রাকিয়া বা ব্রঙ্কাসের মধ্যে গিয়ে কোনো একটা জায়গাকে ব্লক করে ফেলে, এবং আলটিমেটলি কি হয়, ট্রাকিয়া বা ব্রঙ্কা যদি ব্লক হয়ে যায়, পেশেন্ট কিন্তু অ্যাসফিক্সিয়ার কারণে মারা যেতে পারে, কিন্তু খুবই রেয়ার কজ, ইউজুয়ালি হয় না, জাস্ট একটা কমপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, যদি কোনোভাবে এই ডিপথেরিয়া অর্গানিজমটা বা কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়াটা কোনোভাবে যদি সে ব্লাড স্ট্রিমে প্রবেশ করে, তাহলে সে কি কি ডিজিজ প্রডিউস করতে পারে। বলা হচ্ছে সে যদি ব্লাড স্ট্রিমে প্রবেশ করে, তাহলে কিছু স্পেসিফিক রিজিয়ন বা অর্গানকে সে অ্যাটাক করে, কিছু স্পেসিফিক সাইট তার পছন্দের। তার মধ্যে একটা হচ্ছে হার্ট, 2 নম্বর হচ্ছে কিডনি, তারপর হচ্ছে নার্ভ, তারপর হচ্ছে ডায়াফ্রাম, স্পেশালি নার্ভ। তাহলে খেয়াল করে দেখেন হার্টে কি হবে, ইউজুয়ালি হার্টের মাসেলকে সে অ্যাটাক করে এবং সেখান থেকে মায়োকার্ডাইটিস ডেভেলপ করে। কিডনির যে টিউবিউল আছে, স্পেশালি প্রক্সিমাল যে কনভলিউটেড টিউবিউল আছে, সেই টিউবুলার সেলগুলোকে সে ডিস্ট্রয় করে ফেলে, এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ডেভেলপ করে, অর্থাৎ কিডনি ফেলিয়ার ডেভেলপ করে। আচ্ছা, নার্ভকে যখন সে অ্যাটাক করে ফেলে, তখন নার্ভ সেলগুলো ডিমাইলেন্ট হয়ে যায়, আর যখন নার্ভগুলো ডিমাইলেশন হয়ে যায়, তখন কি ডেভেলপ করে, যেমন পলিনিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অকুলার নার্ভকে এফেক্ট করে, অথবা ফ্রেনিক নার্ভকে এফেক্ট করে। যদি অকুলার নার্ভকে এফেক্ট করে, তাহলে কি হবে, আমাদের চোখের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা ইম্পেয়ার হবে, নার্ভ পালসি, অকুলোমোটর নার্ভ পালসির কারণে মুভমেন্ট ইম্পেয়ার হবে। আর যদি ফ্রেনিক নার্ভটি ইনভলভ হয়, তাহলে আমাদের ডায়াফ্রামের মুভমেন্ট কি হবে, আমাদের হ্যাম্পার হবে, অ্যাজ দ্য রেজাল্ট পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, ঠিক আছে। তাহলে কিডনি, হার্ট এবং নার্ভকে এফেক্ট করে। কোন কোন নার্ভ হতে পারে, স্পেশালি অকুলোমোটর নার্ভ হলে আমাদের আই মুভমেন্ট ইম্পেয়ার হবে, আর ফ্রেনিক নার্ভ ইনভলভ হলে আমাদের ব্রিদিং ডিফিকাল্টি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে হোয়াট আর দ্য সিম্পটম। তাহলে সিম্পটমের মধ্যে প্রথম হচ্ছে স্বাভাবিক লোকাল ইনফ্লামেশনের জন্য কি হতে পারে, সাইটোকাইন রিলিজ হতে পারে, কেমোকাইন রিলিজ হতে পারে। অ্যাজ এ রেজাল্ট সাইটোকাইন এবং কেমোকাইনের কারণে কি হবে, পেশেন্টের লোকের ফিভার হতে পারে, ম্যালাইস হতে পারে, ভার্টাইগো ডেভেলপ করতে পারে, উইকনেস হতে পারে, নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। এগুলো হচ্ছে আমরা বলি কনস্টিটিউশনাল ফিচার, ঠিক আছে। আচ্ছা, আর যদি ফ্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া হয়, তাহলে কি হবে, ওখানকার লোকাল টিস্যুগুলো ডেথ হবে, ফলে টিস্যুতে সোয়েলিং হবে, গলা ফুলে যাবে, তারপর হচ্ছে গলায় ব্যথা হবে, সোর থ্রোট হবে, সোলেন নেক হবে, এবং সিউডো মেমব্রেন ডেভেলপ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যদি কিউটিনিয়াস ডিপথেরিয়া হয়, যেটা স্কিন দিয়ে প্রবেশ করে, তাহলে কি হবে, ওই জায়গাটার মধ্যে একটা আলসার ফর্মেশন হবে। আচ্ছা, যদি হার্টের মধ্যে মায়োকার্ডাইটিস ডেভেলপ করে, তাহলে আমরা কি জানি, মায়োকার্ডাইটিস থেকে পেশেন্টের অ্যাজমা ডেভেলপ করতে পারে, হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে একিআই ডেভেলপ করলে পেশেন্টের কিডনি ফেলিয়ার হতে পারে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের অ্যানোরিয়া বা অলিগোরিয়া ডেভেলপ করতে পারে, ঠিক আছে। অকুলোমোটর নার্ভ পালসি হলে কি, পেশেন্টের আই মুভমেন্ট হ্যাম্পার্ড হবে, পেশেন্টের ডিপ্লোপিয়া ডেভেলপ করবে, অ্যাজ এ পেশেন্ট ডাবল ভিশন দেখবে, ঠিক আছে, এবং পেশেন্টের মুভমেন্টটা ডিস্টর্টেড হবে। কিভাবে ডায়াগনোসিস করবো আমরা, আমরা ইউজুয়ালি কালচার করি, কালচার আমরা ফ্যারিংস থেকে নিতে পারি, স্কিন থেকে নিতে পারি, ওকে। আচ্ছা, যদি কালচার টেস্ট পজিটিভ হয়, দেন আমরা কি করি, স্ট্রেইন টক্সিসিটি ডেভেলপ করি, মানে আমরা হচ্ছে, কারণ আপনাকে তো জানতে হবে যে এই যে আপনি যে ডিপথেরিয়াটা পাইছেন, সেটাকে আসলে টক্সিজেনিক স্ট্রেইন নাকি নন টক্সিজেনিক। কারণ টক্সিজেনিক স্ট্রেইন হলে একরকম ট্রিটমেন্ট, নন টক্সিজেনিক হলে আরেক রকম ট্রিটমেন্ট, কারণ টক্সিজেনিক কি খারাপ। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডায়াগনোসিস করতে হবে যেটা কি টক্সিজেনিক নাকি নন টক্সিজেনিক। তাহলে একটা স্ট্রেইন কি টক্সিজেনিক নাকি নন টক্সিজেনিক, সেটাকে ডায়াগনোসিস করার জন্য যে টেস্ট আমরা ইউজ করি, একে বলে অ্যালেক্স টেস্ট। তো অ্যালেক্স টেস্ট আমরা কি করি, ফার্স্টে আমরা একটা 11 প্লেট নিই, হ্যাঁ, এবং এই 11 প্লেটের মধ্যে আমরা কি করি, একটা অ্যান্টিটক্সিন ইমপ্রেগনেন্ট ফিল্টার পেপার ইউজ করি। তাহলে যখন ওই 11 মিডিয়াতে ডিপথেরিয়ার অর্গানিজমগুলো ফ্লোরিশ হয় বা প্রলিফারেশন করে, তখন কি করে, তখন তারা ওই অ্যান্টিটক্সিন, যদি তারা টক্সিন প্রডিউস করে, তাহলে কি করবে, তারা ওই টক্সিনগুলো গিয়ে অ্যান্টিটক্সিনের সঙ্গে বাইন্ড করবে, ঠিক আছে। যদি অ্যান্টিটক্সিনের সঙ্গে বাইন্ড করে, তাহলে কি হবে, ওই জায়গায় একটা ব্যান্ড তৈরি হবে, এই যে ব্যান্ড তৈরি হবে, বুঝছেন। আর যদি সে টক্সিন রিলিজ না করে, তাহলে কি হবে,
তাহলে কিন্তু আলটিমেটলি কোনো অ্যান্টিটক্সিনের সঙ্গে বাইন্ড হবে না, সে তো টক্সিন রিলিজ করে নাই, তৈরি করে নাই, তাহলে সে অ্যান্টিটক্সিন সে কিভাবে বাইন্ড করবে? এজ এ রেজাল্ট কি হবে? এখানে কোনো ভিজুয়াল ব্যান্ড ক্রিয়েট হবে না। তাহলে ইলেকট্রিসিটি রুলসটা কি? ইলেকট্রিসিটি রুলস হচ্ছে যদি ইমপ্রেগনেটেড আমরা যদি অ্যান্টিটক্সিন ফিল্টার ইউজ করি, ফিল্টার রোগীরা তাকে আসে। আচ্ছা হ্যাঁ, তাহলে বুঝলাম না। আচ্ছা, তাহলে আমি যদি ইমপ্রেগনেটেড ফিল্টার পেপার ইউজ করি, তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে যে পেশেন্টের ওই অ্যান্টিটক্সিন গুলা যদি টক্সিন প্রডিউসিং অর্গানিজম হয়, স্ট্রেন হয়, তাহলে ওই টক্সিনের সঙ্গে বাইন্ড করে রিঅ্যাকশন করে সে কিছু ব্যান্ড লাইক স্ট্রাকচার ফর্মেশন করবে। আর যদি সে টক্সিন প্রডিউস না করে, তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে কোনো রিঅ্যাকশন হবে না এবং কোনো ব্যান্ড প্রোডাকশন হবে না। আর যদি আমরা যদি জিনোমিক লেভেলে ডায়াগনোসিস করতে চাই, সেটা আমরা পিসিআর করতে পারি, যেখানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন করতে পারি। এটা আপনারা দেখে নেবেন, হোয়াট দ্য প্রসেস। ট্রিটমেন্ট আসেন। আচ্ছা, সাধারণত আমরা ট্রিটমেন্টটা শুরু করি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে। হ্যাঁ, সাধারণত পেশেন্টের ওভারঅল সিমটমস, পেশেন্টের সিউরোমেমব্রেন আছে কি নেই, এগুলো দেখে আমরা সাধারণত ট্রিটমেন্টটা শুরু করি। সবার প্রথম কাজটা হচ্ছে পেশেন্টকে আইসোলেট করে ফেলা, ঠিক আছে? আইসোলেট করে ফেলা, বিকজ এটা একটা কি বলতাম, কন্টিজিয়াস রোগ, একজন থেকে আরেকজন ছড়ানোর চান্স আছে ড্রপলেটের মাধ্যমে। এই যে পেশেন্টকে আমরা আইসোলেট করে ফেলবো। আচ্ছা, এবং সাধারণত আমরা পেশেন্টকে পেনিসিলিন জি ইউজ করি যদি টক্সিনিক স্ট্রেন হয়। যদি টক্সিনিক স্ট্রেন হয় তাহলে আমরা কি করব, বা না হইলে আমরা অনেক সময় কি করি, আমরা সাধারণত পেনিসিলিন জি ইউজ করি। আর যদি পেশেন্টের পেনিসিলিনের প্রতি অ্যালার্জি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইরিথ্রোমাইসিন ইউজ করি। আচ্ছা, আর যদি পেশেন্টে এটার আপনি গ্যারান্টি থাকেন, প্রুফ করে ফেলে যে এটা টক্সিনিক স্ট্রেন, তাহলে অবশ্যই পেশেন্টকে অ্যান্টিটক্সিন দিতে হবে, যেটা আমরা ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন বলি। তাহলে পেশেন্টের যদি নন টক্সিনিক স্ট্রেন হয়, তাহলে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন দেওয়ার দরকার নেই। আর যদি টক্সিনিক স্ট্রেন হয়, তাহলে আমরা কি করব, ডিপথেরিয়ার অ্যান্টিটক্সিন ইউজ করব। ঠিক আছে? তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে পেশেন্টকে আমরা সেপারেট করে ফেলবো, দেন অ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিন জি ইউজ করব। যদি পেনিসিলিন জি মানে পেনিসিলিন গ্রুপের প্রতি তার অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে ইরিথ্রোমাইসিন ইউজ করব। যদি টক্সিনিক স্ট্রেন হয়, তাহলে অ্যান্টিটক্সিন ইউজ করব, না হলে ইউজ করব না। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা সাধারণত প্রিভেনশনের জন্য আমরা কি করি, ভ্যাকসিনেশন করতে পারি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টক্সয়েড। আমরা আগে বলেছি হোয়াট ইজ টক্সয়েড। টক্সয়েড হচ্ছে ওই ধরনের অ্যান্টিজেনিক স্ট্রাকচার যাদের ইমিউনোজেনিসিটি আছে কিন্তু প্যাথোজেনিসিটি নেই। তাহলে এরা উইকেন্ড অথবা টেন্স টু মডিফাই বা একদম ডেথ কিছু অ্যান্টিজেন, যারা কোনো প্যাথোজেনিক তৈরি মানে প্যাথোজেনিসিটি করবে না, কোনো রোগ তৈরি করবে না, কিন্তু ইমিউন সিস্টেমকে ঠিকই অ্যাক্টিভেট করবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, পেশেন্টের বডিতে ইমিউনোগ্লোবিন ফর্মেশন হবে, যেটা পরবর্তীতে তাকে প্রোটেকশন দিবে। ঠিক আছে? আচ্ছা, এবং বলা হয় যে ডিপথেরিয়া টক্সিনটা ইউজুয়ালি আমরা আরো দুইটা টক্সিনের সঙ্গে মিশিয়ে ইউজ করি, সেটা হচ্ছে টিটেনাস এবং পার্টোসিস। ওকে, এই তিনটা টক্সিন, এই তিনটা ভ্যাকসিন আমরা একসঙ্গে ইউজ করি, আমরা ডি ট্যাব বলি। ডিপথেরিয়া, টিটেনাস এবং পার্টোসিসের ডি ট্যাব। ওকে, এবং সাধারণত এটা 2 মাসের থেকে 6 বছরের বাচ্চাকে দিয়ে থাকা হয়। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ডিপথেরিয়া ক্লিয়ার হয়েছে আপনাদের? মাথায় ঢুকেছে? আচ্ছা, ডিপথেরিয়া আপনারা পড়েন। আমার একটু কাজ আসছে, আমি একটু ওয়ার্ডে আসছি, তো কাজ শেষ করি, আমি নামাজ পড়ি হলো। আর আমি হচ্ছে আজকে রাতে আরেকটা ক্লাস নিতে পারি। তো ক্লাস নিলেও সমস্যা না, আমি ক্লাস যদি নিই, ক্লাস কেউ করলে করবে, না করলে কোনো সমস্যা নেই, আমি রেকর্ডটা দিয়ে দিব। আর আমি যদি নিই ক্লাস আমি জানাবো। ঠিক আছে? তবে আমি ক্লাস নেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? আমি আজকে কি বলে ইকোলাই এবং স্যালমোনেলটা আজকে আমি পড়াবো। ঠিক আছে? আমি আজকে এটা শেষ করবো। সো তার আজকে এখন এই থাকুক, মানে আমি এখন আপাতত চলে যাচ্ছি, আমি আমার পরে ক্লাস নিতে পারি। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।